নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানায় স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প সোনার কেল্লার দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। এখানকার ট্রেন ঢিমে হলেও বেশি যে লেট করছে না এটাই ভাগ্যি। গাড়ি বদল করার ব্যাপার যেখানে থাকে সেখানে লেট করলে অনেক সময় ভারী মুশকিল হয়। ভরতপুর স্টেশনে এসে আমরা প্রথম ময়ূর দেখলাম। প্ল্যাটফর্মে উল্টো দিকে 3টে ময়ূর দিব্যি লাইনের উপর ঘুরে বেড়াচ্ছে। ফেলুদা বলল, কলকাতায় যেমন কাকচড়ুই দেখিস সর্বত্র, এখানে তেমনি দেখবি ময়ূর আর টিয়া। লোকজন যা দেখা যাচ্ছে তাদের মধ্যে পাগড়ি আর গালপাট্টার সাইজ ক্রমেই বেড়ে চলেছে। এরা সবাই রাজস্থানী। এদের পরনে খাটো ধুতি, হাঁটু অবধি তোলা, আর একপাশে বোতামওয়ালা জামা। এছাড়া পায়ে আছে ভারী নাগরা, আর অনেকের হাতে একটা করে লাঠি। বান্দিকুই স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে বসে রুটি আর মাংসের ঝোল খেতে খেতে লালমোহনবাবু বললেন, এই যে সব লোক দেখছেন, এদের মধ্যে একাধটা ডাকাত থাকার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আরাবল্লী পাহাড় হলো গিয়ে ডাকাতদের আস্তানা, জানেন তো? আর এসব ডাকাত কিরকম পাওয়ারফুল হয় সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। জানালার লোহার শিক 2 হাতে দুদিকে টেনে ফাঁক করে জেলখানা থেকে পালাই মশাই এরা। ফেলুদা বলল, জানি, আর কারোর উপর খেপে গেলে এরা কিভাবে শাস্তি দেয় বলুন তো? মেরে ফেলে নিশ্চয়ই। ওইখানেই তো মজা। সে লোক যেখানেই থাকুক না কেন, তাকে খুঁজে বের করে তলোয়ার দিয়ে নাকটা কেটে ছেড়ে দেয়। লালমোহন বাবুর হাতের মাংসের টুকরোটা আর মুখে পোড়া হলো না। নাক কেটে? তাই তো শুনেছি। এ যে সেই পৌরাণিক যুগের সাজার মতো মনে হচ্ছে মশাই, কি সাংঘাতিক। মাঝরাত্রিরে মারওয়ারের ট্রেনে ওঠার সময় অন্ধকারে একটু হ্যাঁচর ট্যাঁচর করতে হলেও জায়গা পেতে অসুবিধা হলো না। রাত্রে ঘুমও হলো ভালো। সকালে ঘুম থেকে উঠে চলন্ত ট্রেনের জানালা দিয়ে একটা পাহাড়ের মাথায় একটা পুরনো কেল্লা দেখতে পেলাম। তার 1 মিনিটের মধ্যেই গাড়ি কিশনগড় স্টেশনে এসে থামলো। ফেলুদা বলল, জায়গার নামে গড় আছে দেখলেই বুঝবি কাছাকাছির মধ্যে কোথাও এরকম একটা পাহাড়ের উপর একটা কেল্লা আছে। কিশনগড় স্টেশনে প্ল্যাটফর্মে নেমে চা খেলাম। এখানকার চায়ের ভাঁড়গুলো দেখলাম বাংলাদেশের ভাঁড়ের চেয়ে অনেক বেশি বড় আর মজবুত। চায়ের স্বাদও একটু অন্যরকম। ফেলুদা বলল যে উটের দুধ দিয়ে তৈরি। সেটা শুনেই বোধহয় লালমোহনবাবু পরপর 2 ভাঁড় চা খেলেন। চা খেয়ে প্ল্যাটফর্মের কলে চট করে দাঁতটা মেজে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে গাড়িতে ফিরে এসে দেখি বিরাট পাগড়ি মাথায় একটা রাজস্থানী লোক নাক অবধি চাদরে ঢেকে বেঞ্চির উপর পা তুলে হাঁটুর ওপর থুতনি ভর করে লালমোহন বাবুর বেঞ্চির একটা পাশ দখল করে বসে আছে। চাদরের ফাঁক দিয়ে ভেতরের জামার রংটা দেখলাম টকটকে লাল। লালমোহন বাবু কামরায় ঢুকে তাকে দেখেই শটান নিচের জায়গা ছেড়ে আমাদের বেঞ্চির একটা কোণে বসে পড়লেন। ফেলুদা, তোরা আরাম করে বস বলে একেবারে সেই রাজস্থানী লোকটার পাশেই বসে পড়ল। আমি লোকটার পাগড়িটা লক্ষ্য করছিলাম। কত অজস্র প্যাঁচ আছে ওই পাগড়িতে সেটা ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। লালমোহন বাবু চাপা গলায় ফেলুদাকে উদ্দেশ্য করে বলল, পাওয়ারফুল সাসপিসাস, এরকম চাষাভূষণ মতো পোশাক অথচ দিব্যি প্রথম শ্রেণীতে উঠে বসে আছে। কত হিরে জহরত আছে ওই পুটুলিটার মধ্যে কে জানে। পুটুলিটা পাশেই রাখা ছিল। ফেলুদা খালি একটু হাসলো, মুখে কিছু বলল না। গাড়ি ছেড়ে দিল। ফেলুদা তার ঝোলার ভিতর থেকে রাজস্থানের বইটা বার করে নিল। আমি নিউম্যানের ব্র্যাডস টাইম টেবিলটা খুলে সামনে কি কি স্টেশন পড়বে দেখতে লাগলাম। অদ্ভুত নাম এখানকার সব স্টেশনের। গালোটা, তিলাবনিয়া, মাকড়েরা,
ভেসানা, সেন্দ্রা, কোত্থেকে এলো এসব নাম কে জানে। ফেলুদা বলে জায়গার নামের মধ্যে নাকি অনেক ইতিহাস লুকানো থাকে, কিন্তু সেসব ইতিহাস খুঁজে বার করতে কে? গাড়ি ঘটর ঘটর করে চলেছে। আমি রাজকাহিনীর শিলাদিত্য বাপ্পাদিত্যের কথা ভাবছি। এমন সময় বুঝতে পারলাম আমার শার্টের পাশটায় একটা টান পড়েছে। পাশ ফিরে দেখি লালমোহন বাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চোখাচোখি হতেই তিনি ঢোক গিলে শুকনো গলায় ফিসফিস করে বললেন, ব্লাড। ব্লাড? লোকটা বলে কি? তারপর তার দৃষ্টি ঘুরে গেল সামনের রাজস্থানী লোকটার দিকে। লোকটা মাথা পিছন দিকে হেলিয়ে মুখ হাঁ করে ঘুমিয়ে আছে। এবার তার বেঞ্চির উপরে তোলা পা দুটোর দিকে চোখ গেল। দেখলাম বুড়ো আঙুলের পাশটা ছাল উঠে রক্ত জমে রয়েছে। তারপর বুঝলাম এতক্ষণ কাপড়ে যেগুলোকে মাটির দাগ বলে মনে হচ্ছিল সেগুলো আসলে শুকনো লালচে রক্ত। ফেলুদার দিকে চেয়ে দেখি ও দিব্যি এক মনে বই পড়ে চলেছে। লালমোহন বাবুর পক্ষে ফেলুদার নিশ্চিন্ত ভাবটা সহ্য হলো না। তিনি হঠাৎ সেই শুকনো গলাতেই বলে উঠলেন, মিস্টার মিটার, সাসপিসিয়াস ব্লাড মার্কস অন আওয়ার নিউ কো প্যাসেঞ্জার। ফেলুদা বই থেকে চোখ তুলে একবার ঘুমন্ত লোকটার দিকে দেখে নিয়ে বলল, প্রবাবলি কজড বাই বাগস। রক্তের কারণ ছাড় পোকা হতে পারে জেনে জটায়ু কেমন জানি মুষড়ে পড়লেন, কিন্তু তা সত্ত্বেও তার ভয় যে কাটলো না সেটা তার জড়সড় ভাব আর বারবার ভুরু কুঁচকে আর চোখে ঘুমন্ত লোকটার দিকে চাওয়া থেকে বুঝতে পারছিলাম। দুপুর 2:30টার সময় গাড়ি মারওয়ার জংশনে পৌঁছালো। খাওয়াটা স্টেশনের রিফ্রেশমেন্ট রুমে সেরে ঘন্টাখানেক প্ল্যাটফর্মে পায়চারি করে 3:30 যোধপুরের গাড়িতে ওঠার সময় আর সেই লাল জামা পরা লোকটাকে দেখতে পেলাম না। 2.5 ঘন্টার জার্নির মধ্যে ঘন ঘন উটের দল চোখে পড়ায় লালমোহনবাবু বারবার উত্তেজিত হয়ে পড়ছিলেন। যোধপুরে পৌঁছালাম 6:10 ট্রেনটি 20 মিনিট লেট করেছে। কলকাতা হলে এতক্ষণে সূর্য ডুবে যেত, কিন্তু এদিকটা পশ্চিমে বলে এখনো দিব্যি রোদ রয়েছে। আমাদের বুকিং ছিল সার্কিট হাউসে। লালমোহনবাবু বললেন তিনি নিউ বম্বে লজে থাকছেন, কাল সকাল সকাল এসে পড়ব, একসঙ্গে ফোর্টে যাওয়া যাবে বলে ভদ্রলোক টাঙ্গার লাইনের দিকে এগিয়ে গেলেন। আমরা একটা ট্যাক্সি নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। শুনলাম সার্কিট হাউসটা খুব কাছেই। যেতে যেতে বাড়ির ফাঁক দিয়ে লক্ষ্য করছিলাম একটা বিরাট পাথরের পাঁচিল, প্রায় একটা দোতলা বাড়ির সমান উঁচু। ফেলুদা বলল, এককালে পুরো যোধপুর শহরটাই নাকি ওই পাঁচিলটা দিয়ে ঘেরা ছিল। ওটার 7 জায়গায় নাকি 7টা ফটক আছে। বাইরে থেকে সৈন্য আক্রমণ করতে আসছে জানলে ওই ফটকগুলো বন্ধ করে দেওয়া হতো। আরেকটা রাস্তার মোড় ঘুরতেই ফেলুদা বলল, ওই দেখ বাঁদিকে। চেয়ে দেখি শহরের বাড়ির মাথার উপর দিয়ে দূরে দেখা যাচ্ছে বিরাট থমথমে এক কেল্লা। বুঝলাম ওটাই হলো বিখ্যাত যোধপুর ফোর্ট। আমি জানতাম এখানকার রাজারা মোগলদের হয়ে লড়াই করেছে। কখন কেল্লাটা কাছ থেকে দেখতে পাবো সেটা ভাবতে ভাবতে সার্কিট হাউসে পৌঁছে গেলাম। গেটের ভিতর দিয়ে ঢুকে একটা বাগানের পাশ দিয়ে গিয়ে একটা পোর্টিকোর তলায় আমাদের ট্যাক্সি দাঁড়ালো। মালপত্তর নামিয়ে ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। একজন ভদ্রলোক এগিয়ে এসে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন আমরা কলকাতা থেকে আসছি কিনা আর ফেলুদার নাম মিস্টার মিটার কিনা। ফেলুদা হ্যাঁ বলাতে ভদ্রলোক বললেন, আপনাদের জন্য একতলায় একটা ডাবল রুম বুক করা আছে। খাতায় নাম সই করার সময় আমাদের নামের কয়েক লাইন উপরেই পরপর 2টো নাম চোখে পড়ল, ডক্টর H.B. হাজরা আর মাস্টার M. ধর।
সার্কিট হাউসের প্ল্যানটা খুব সহজ। ঢুকেই একটা বড় খোলা জায়গা, বাঁদিকে রিসেপশন কাউন্টার আর ম্যানেজারের ঘর, সামনে দোতলার সিঁড়ি, ডাইনে আর বাঁয়ে দুদিকে লম্বা বারান্দার পাশে পরপর লাইন করে ঘর। বারান্দায় বেতের চেয়ার পাতা রয়েছে। একজন বেয়ারা এসে আমাদের মাল তুলে নিল। আমরা তার পিছন পিছন ডান দিকের বারান্দা দিয়ে রওনা দিলাম 3 নম্বর ঘরের দিকে। একজন সরু গোঁফওয়ালা মাঝবয়সী ভদ্রলোক একটা বেতের চেয়ারে বসে একজন মারওয়ারি টুপি পরা ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। আমরা তার পাশ দিয়ে যাবার সময় পরিষ্কার বাংলায় বললেন, বাঙালি মনে হচ্ছে। ফেলুদা হেসে হ্যাঁ বলল। আমরা 3 নম্বর ঘরে গিয়ে ঢুকলাম। বেশ বড় ঘর, দুটো পাশাপাশি খাট, তাতে আবার মশারির ব্যবস্থা রয়েছে। এক পাশে একটা 2 জন বসার আর দুটো 1 জন বসার সোফা, আর একটা গোল টেবিলের উপর একটা অ্যাস্ট্রে। এছাড়া ড্রেসিং টেবিল, আলমারি আর খাটের পাশে দুটো ছোট টেবিলে জলের ফ্লাস্ক, গেলাস আর বেডসাইড ল্যাম্প। ঘরের সঙ্গে লাগা বাথরুমের দরজাটা বাঁদিকে। ফেলুদা পেয়ারাকে চা আনতে বলে পাখাটা খুলে দিয়ে সোফায় বসে বলল, খাতায় নাম দুটো দেখলি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু ওই চারা দেওয়া গোঁফওয়ালা লোকটা আশা করি ডক্টর হাজরা নন। কেন, হলে ক্ষতি কি? ক্ষতি যে কি সেটা অবশ্যই আমি চট করে ভেবে বলতে পারলাম না। ফেলুদা আমার ইতস্তত ভাব দেখে বলল, তোর আসলে লোকটাকে দেখে ভালো লাগেনি। তুই মনে মনে চাইছিস যে ডক্টর হাজরা লোকটা খুব শান্তশিষ্ট, হাসি খুশি, অমায়িক, এই তো? ফেলুদা ঠিকই ধরেছে। এ লোকটাকে দেখলে বেশ শেয়ানা বলেই মনে হয়। তাছাড়া বোধহয় বেশ লম্বা আর জাঁতরেল। ডাক্তার বলতে যা বোঝায় তা মোটেই নয়। ফেলুদা একটা সিগারেট শেষ করতে না করতেই চা এসে গেল, আর পেয়ারা ঘর থেকে বেরোতে না বেরোতেই দরজায় টোকা পড়ল। ফেলুদা ভীষণ বিলিতি কায়দায় বলে উঠল, কামিন। পর্দা ফাঁক করে ভেতরে ঢুকলেন মিলিটারি কোফ। ডিস্টার্ব করছি না তো? মোটেই না, বসুন। চা খাবেন? না, এই অল্পক্ষণ আগেই খেয়েছি। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, চাটা এখানে তেমন সুবিধের নয়। শুধু এখানে বলছি কেন, ভারতবর্ষ হলো খাস চায়ের দেশ, অথচ কটা হোটেলে, কটা ডাক বাংলোয়, কটা সার্কিট হাউসে ভালো চা খেয়েছেন আপনি বলুন তো? অথচ বাইরে যান, বিদেশে যান, অ্যালবেনিয়ার মতো জায়গায় গিয়ে ভালো চা খেয়েছি, জানেন, ফার্স্ট ক্লাস দার্জিলিং টি। আর ইউরোপের অন্য বড় শহরে তো কথাই নেই। একমাত্র খারাপ যেটা লাগে সেটা হলো কাপড়ের থলিতে চায়ের পাতার ব্যাপারটা, যাকে টি ব্যাগস বলে। কাপে থাকবে গরম জল, আর একটা সুতো বাঁধা কাপড়ের থলিতে থাকবে চায়ের পাতা। সেইটা জলে ডুবিয়ে লিকার তৈরি করে নিতে হবে আপনাকে। তারপর তাতে আপনি দুধ দিন কি লেবু কচলে দিন, সেটা আপনার রুচি। লেমন টিটাই আমি বেশি প্রেফার করি, তবে তার জন্য চাই ভালো লিকার। এখানকার চা খুব অর্ডিনারি। আপনার তো অনেক দেশ টেশ ঘোরা আছে বুঝি? ফেলুদা জিজ্ঞেস করল। ওইটাই তো করেছি সারা জীবন ধরে, ভদ্রলোক বললেন। আমি হলাম যাকে বলে গ্লোব ট্রটার, তার সঙ্গে আবার শিকারের শখও আছে। সেটা অবশ্যই আফ্রিকা থাকতেই হয়েছিল। আমার নাম মন্দার বোস। গ্লোব ট্রটার উমেশ ভট্টাচার্যের নাম শুনেছি, কিন্তু এর নাম তো শুনিনি। ভদ্রলোক যেন আমার মনের কথাটা আন্দাজ করেই বললেন, অবশ্যই আমার নাম আপনাদের শোনার কথা নয়। যখন প্রথম বেরিয়েছিলাম তখন কাগজে নামটাম বেরিয়েছিল। তারপর এই 36 বছর পরে মাস তিনেক হলো সবে দেশে ফিরেছি। সে অনুপাতে আপনার বাংলার উপর দখলটা তো ভালোই আছে বলতে হবে। দেখুন মশাই, সেটা এন্টায়ারলি আপনার নিজের ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে। আপনি যদি বিদেশে বাংলা ভুলবেন বলে ইচ্ছে করেন, তাহলে 3 মাসে ভুলে যেতে পারেন। আর তা যদি ইচ্ছে না করেন, তাহলে 30 বছরেও ভুলবার কোনো চান্স নেই। অবশ্যই আমি আবার বাঙালির সঙ্গও পেয়েছি যথেষ্ট। কিনিয়াতে একবার হাতির দাঁতের ব্যবসা শুরু করেছিলাম। তখন
আমার সঙ্গে একটি বাঙালি ছিলেন। আমরা একসঙ্গে ছিলাম প্রায় 7 বছর। সার্কিট হাউসে আপনি ছাড়া আর কেউ বাঙালি আছেন কি? এটা অনেকবার লক্ষ্য করেছি, বাজে কথায় সময় নষ্ট করার লোক ফেলুদা নয়। ভদ্রলোক বললেন, আছে বই কি, সেটাই তো আশ্চর্য লাগছে আমার। আসলে কলকাতায় বাঙালিদের আর স্বস্তি নেই, সেটা বেশ বুঝতে পারছি। তাই সুযোগ পেলে এদিকে ওদিকে গিয়ে ঘুরে আসছে। অবশ্যই দিস ম্যান হ্যাজ কাম উইথ আ পারপাস। ভদ্রলোক সাইকোলজিস্ট, তবে গোলমেলে ব্যাপার বলে মনে হয়। সঙ্গে একটি ছেলে আছে, বছর 8 সে নাকি জাতিস্বর। পূর্বজন্মে রাজস্থানে কোন কেল্লার কাছে নাকি জন্মেছিল। ভদ্রলোক ছেলেটিকে সঙ্গে নিয়ে সেই কেল্লা খুঁজে বেড়াচ্ছেন। ডাক্তারটি বুজরুক না ছেলেটি ধাপ্পা দিচ্ছে বোঝা শক্ত। এমনিতেও ছেলেটির হাবভাব সাসপিসাস। কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না, ভেরি ফিশি। অনেক তো দেখলুম ভণ্ডামি এই 30 বছরে, আবার এখানে এসেও যে সে একই জিনিস দেখতে হবে তা ভাবিনি। আপনি কি এখানেও ট্রটিং করতে এসেছেন নাকি? ভদ্রলোক হেসে সোফা ছেড়ে উঠে পড়ে বললেন, টু টেল ইউ দ্য ট্রুথ, নিজের দেশটা ভালো করে দেখাই হয়নি এখনো। বাই দ্য ওয়ে, আপনার পরিচয়টা তো পাওয়া গেল না। ফেলুদা নিজের আর আমার পরিচয় দিয়ে বলল, আমি আবার আমার দেশের বাইরে কোথাওই যাইনি। আই সি, ওয়েল, 8:30 নাগাদ যদি ডাইনিং রুমে আসেন তো আবার দেখা হবে। আমার আবার আর্লি টু বেড আর্লি টু রাইস। ভদ্রলোকের সঙ্গে আমরাও দুজনে বাইরের বারান্দায় এলাম। এসে দেখলাম গেট দিয়ে একটা ট্যাক্সি ঢুকছে। সেটা এসে সার্কিট হাউসের সামনে থামলো, আর সেটা থেকে নামলো একটি বছর 40-এর মাঝারি হাইটের ভদ্রলোক আর একটা রোগা ফর্সা বাচ্চা ছেলে। বোঝাই গেল যে এরাই হচ্ছে ডক্টর হেমাঙ্গ হাজরা এবং জাতিস্বর শ্রীমান মুকুল ধর। মিস্টার বোস ডক্টর হাজরাকে গুড ইভিনিং বলে নিজের ঘরের দিকে চলে গেলেন। ডক্টর হাজরা ছেলেটির হাত ধরে বারান্দা দিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বোধহয় হঠাৎ দুজন অচেনা বাঙালিকে দেখে কেমন যেন একটু থতমত খেয়ে গেলেন। ফেলুদা হেসে নমস্কার করে বলল, আপনি বোধহয় ডক্টর হাজরা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো। ফেলুদা পকেট থেকে তার একটা কার্ড বার করে ডক্টর হাজরাকে দিয়ে বলল, আপনার সঙ্গে একটু কথা ছিল। সত্যি বলতে কি, আমরা আপনার খোঁজেই এসেছি, সুধীরবাবুর অনুরোধে। সুধীরবাবু একটা চিঠিও দিয়ে দিয়েছেন আপনার নামে। ও, আই সি। মুকুল, তুমি ঘরে যাও, আমি এদের সঙ্গে একটু কথা বলে আসছি, কেমন? আমি বাগানে যাব। ছেলেটির গলা বাঁশির মতো মিষ্টি, যদিও কথাটা বলল একেবারে ন্যাড়া ভাবে, এক সুরে, তাই যেন একটা যন্ত্রের মানুষের ভেতর থেকে কথা বেরোচ্ছে। ডক্টর হাজরা বললেন, ঠিক আছে, বাগানে যাও, তবে লক্ষ্মী হয়ে থেকো, গেটের বাইরে যেও না, কেমন? ছেলেটি আর কিছু না বলে বারান্দা থেকে এক লাফে নুড়ি ফেলা জায়গাটায় নামলো। তারপর একটা ফুলের লাইন টপকে বাগানের ঘাসের উপর পৌঁছে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রইল। ডক্টর হাজরা আমাদের দিকে ফিরে কেমন যেন একটা অপ্রস্তুত হাসি হেসে বললেন, কোথায় বসবেন? আসুন আমাদের ঘরে। ডক্টর হাজরার কানের চুলে পাক ধরেছে, চোখ দুটোই বেশ একটা তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। কাছ থেকে দেখে মনে হলো বয়স প্রায় 85-এর কাছাকাছি। আমরা তিনজনে সোফায় বসলাম। ফেলুদা ডক্টর হাজরাকে সুধীরবাবুর চিঠিটা দিয়ে তাকে একটা চারমিনার অফার করলো। ভদ্রলোক একটু হেসে ও রসে বঞ্চিত বলে চিঠিটা পড়তে লাগলেন। পড়া হলে পর ডক্টর হাজরা চিঠিটা ভাঁজ করে খামে পুড়ে রাখলেন। ফেলুদা এবার নীলুকে কিডন্যাপ করার ঘটনা বলে বলল, সুধীরবাবু ভয় পাচ্ছিলেন যে ওই লোকগুলো হয়তো মুকুলকে ধাওয়া করে একেবারে যোধপুর পর্যন্ত চলে এসেছে, সেই কারণেই উনি বিশেষ চিন্তিত হয়ে আমাদের কাছে এসেছিলেন। আমি খানিকটা তার অনুরোধে পড়ে এসেছি।
অবশ্যই দুর্ঘটনা যদি কোনো না ঘটে, তাহলেও আমাদের আশাটা যে একেবারে ব্যর্থ হবে তা নয়, কারণ রাজস্থান দেখার শখটা অনেক দিনের। ডক্টর হাজরা একটুক্ষণ ভেবে বললেন, দুশ্চিন্তার কারণ যাকে বলে সেরকম অবশ্যই এখনো পর্যন্ত কিছু ঘটেনি। তবে ব্যাপারটা কি জানেন, খবরের কাগজের রিপোর্টারদের অতগুলো কথা না বললেও চলতো। আমি সুধীরবাবুকে বলেছিলাম যে ইনভেস্টিগেশনটা সেরে নি, তারপর আপনি যত ইচ্ছা রিপোর্টার ডাকতে চান ডাকতে পারেন, বিশেষ করে যেখানে গুপ্তধনের কথাটা বলছে। আমি না হয় জানি যে কোনো কথাটারই হয়তো ভিত্তি নেই, কিন্তু কিছু লোক আছে যারা সহজেই প্রলুব্ধ হয়ে পড়ে। মনে যা করে সেটাকে তো এখনো পর্যন্ত অন্ধকারে ঢিল মারা ছাড়া আর কিছুই বলা চলে না। অথচ ঢিল না মেরেই বা কি করে বলুন? জাতিস্বর যে আগেও এক আধটা বেরোয়নি তা তো নয়, আর তাদের অনেক কথাই তো হুবহু মিলে গেছে। সেই জন্যেই যখন এই মুকুল ছেলেটির খবর পায়, তখনই ঠিক করি যে একে নিয়ে একটা থরো ইনভেস্টিগেশন করব। যদি দেখি যে এর কথার সঙ্গে সব ডিটেল মিলে যাচ্ছে, তখন সেটাকে একটা প্রামাণ্য ঘটনা হিসেবে ধরে তার উপর গবেষণা চালাবো। কিছু দূর এগিয়েছেন কি? ফেলুদা জিজ্ঞেস করলো। এইটা অন্তত বুঝেছি যে রাজস্থান সম্বন্ধে কোনো ভুল করিনি। এখানকার মাটিতে পা দেওয়ার পর থেকে মুকুলের হাবভাব বদলে গেছে, বুঝতেই তো পারছেন। বাপ মা ভাই বোনকে এই প্রথম ছেড়ে একজন অচেনা লোকের সঙ্গে চলে এলো, অথচ এই কদিনে একটিবার তাদের নাম পর্যন্ত করলো না। আপনার সঙ্গে সম্পর্ক কেমন? কোনো গোলমাল নেই, কারণ বুঝতেই তো পারছেন আমি ওকে ওর স্বপ্নরাজ্যে নিয়ে চলেছি। ওর সমস্ত মনটাই তো পড়ে আছে ওর সোনার কেল্লার দেশে, আর এখানে এসে কেল্লা দেখলেই ও লাফিয়ে উঠছে। কিন্তু সোনার কেল্লা দেখেছে কি? ডক্টর হাজরা মাথা নাড়লেন। না, তা দেখেনি। আসবার পথে কিশনগড় দেখিয়ে এনেছি। গতকাল সন্ধ্যায় এখানকার ফোর্টটা দেখেছে বাইরে থেকে। আজ বারমেন নিয়ে গিয়েছিলাম। প্রতিবারই বলে এটা নয় আরেকটা দেখবে চলো। এ ব্যাপারে ধৈর্য লাগে মশাই, অথচ চিতোর উদয়পুরের দিকটা গিয়ে কোনো লাভ নেই, কারণ ওদিকে বালি নেই। বালির কথা ও বারবার বলে, আর বালি বলতে এদিকটাতেই আছে, আর আগেও তাই ছিল। কাল তাই ভাবছি বিকানিরটা দেখিয়ে আনবো। আমরা আপনার সঙ্গে গেলে আপত্তি নেই তো? মোটেই না। আর শুধু তাই না, আপনি সঙ্গে থাকলে কিছুটা নিশ্চিন্ত হতে পারবো, কারণ একটা ঘটনা। ভদ্রলোক চুপ করলেন। ফেলুদা সিগারেটের প্যাকেটটা পকেট থেকে বার করেছিল, কিন্তু সেটা আর খুলল না। কাল সন্ধ্যায় একটা টেলিফোন এসেছিল, ডক্টর হাজরা বললেন। কোথায়? ফেলুদা জিজ্ঞেস করল। এই সার্কিট হাউসে। আমি তখন কেল্লা দেখতে গেছি। কেউ একজন ফোন করে জানতে চেয়েছিল কলকাতা থেকে একজন ভদ্রলোক একটি ছেলেকে সঙ্গে নিয়ে এসেছে কিনা। ম্যানেজার ন্যাচারালি হ্যাঁ বলে দিয়েছে। ফেলুদা বলল, কিন্তু এমনও তো হতে পারে যে কলকাতার কাগজের খবরটা এখানে কেউ কেউ হয়তো জানে, এবং সেই জন্যই সেটাকে ভেরিফাই করার জন্য এখানে ফোন করেছে। যোধপুরে তো বাঙালির অভাব নেই, এসব ব্যাপারে কৌতূহল জিনিসটা স্বাভাবিক নয় কি? বুঝলাম, কিন্তু সে লোক আমি এসেছি জেনেও আর খোঁজ করলো না কেন, বা এখানে এলো না কেন? হুম। ফেলুদা গম্ভীরভাবে মাথা ঝাড়ল। আমার মনে হয় আমি আপনার সঙ্গে থাকাটাই ভালো, আর মুকুলকেও একা ছাড়বেন না বেশি। পাগল? ডক্টর হাজরা উঠে পড়লেন। কালকের জন্য একটা ট্যাক্সির বন্দোবস্ত করা আছে। আপনারা তো মাত্র দুজন, তাই একটা ট্যাক্সিতেই হয়ে যাবে। ভদ্রলোক যখন দরজার দিকে এগোচ্ছেন, তখন ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে বসল। ভালো কথা, শিকাগোতে আপনাকে জড়িয়ে একবার কোনো ঘটনা ঘটেছিল কি এই বছর চারেক আগে? ডক্টর হাজরা ভুরু কোঁচকলেন। ঘটনা? শিকাগোতে আমি গেছি বটে, একটা আধ্যাত্মিক চিকিৎসালয় সংক্রান্ত ব্যাপার। ডক্টর হাজরা হো হো করে হেসে উঠলেন।
ওহো, সেই স্বামী ভবানন্দের ব্যাপার, যাকে আমেরিকানরা বলতো ব্যাবানান্ডা। ঘটেছিল বটে, কিন্তু কাগজে যেটা বেরিয়েছিল সেটা অতিরঞ্জিত। লোকটা ভণ্ড ঠিকই, কিন্তু সেরকম ভণ্ড অনেক হাতুড়ে, অনেক টোটকাওয়ালাদের মধ্যে পাওয়া যায়। তার চেয়ে বেশি কিছু না। ওর বুজরুকি আসলে ধরে ফেলে ওর পেশেন্টরাই। খবরটা রটে যায়, প্রেস থেকে আমার কাছে আসে ওপিনিয়নের জন্য। আমি বরং ওর সম্বন্ধে খানিকটা মোলায়েম করেই বলেছিলাম, কাগজে তিলটাকে তাল করে ছাপায়। তারপর আমার ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল। আমি নিজেই ওর সঙ্গে দেখা করে ব্যাপারটা ক্লিয়ার করে নিই, অ্যান্ড উই পার্টেড অ্যাজ ফ্রেন্ডস। ধন্যবাদ। কাগজের রিপোর্ট দেখে আমার ধারণা অন্যরকম হয়েছিল। ডক্টর হাজরার সঙ্গে সঙ্গে আমরাও ঘর থেকে বেরোলাম। সন্ধ্যা হয়ে গেছে, পশ্চিমের আকাশটা এখনো লাল, তবে রাস্তার বাতি চলে গেছে। কিন্তু মুকুল কোথায়? বাগানে ছিল সে, কিন্তু এখন দেখছি নেই। ডক্টর হাজরা চট করে একবার নিজের ঘরে খুঁজে ব্যস্তভাবে বেরিয়ে এলেন। ছেলেটা গেল কোথায় বলে ভদ্রলোক বারান্দা থেকে বাইরে নামলেন। আমরা তার পিছন পিছন গেলাম বাগানে। বাগানে যে নেই সে ছেলে, তাতে কোনো সন্দেহ নেই। মুকুল! ডক্টর হাজরা ডাক দিলেন। মুকুল! ও আপনার ডাক শুনেছে, ফেলুদা বলল। ও আসছে। আবছা অন্ধকারে দেখলাম মুকুল রাস্তা থেকে গেট দিয়ে ঢুকলো, আর সেই সঙ্গে দেখলাম উল্টো দিকের ফুটপাত দিয়ে একটা লোক দ্রুত হেঁটে পূব দিকে নতুন প্যালেসের দিকটায় চলে গেল। লোকটার মুখ দেখতে পারলাম না বটে, কিন্তু তার গায়ের জামার টকটকে লাল রংটা এই অন্ধকারেও স্পষ্ট বুঝতে পারলাম। ফেলুদা দেখেছে কি লোকটাকে? মুকুল এগিয়ে এলো আমাদের দিকে। ডক্টর হাজরা হাসি মুখে হাত বাড়িয়ে এগিয়ে গেলেন। তারপর খুব নরম গলায় বললেন, ওরকম ভাবে বাইরে বেরোতে হয় না মুকুল। কেন? মুকুল ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। অচেনা জায়গা, কত রকম দুষ্টু লোক আছে এখানে। আমি তো চিনি। কাকে চেনো? মুকুল হাত বাড়িয়ে রাস্তার দিকে দেখালো। ওই যে, যে লোকটা এসেছিল। হেমাঙ্গ বাবু মুকুলের কাঁধে হাত দিয়ে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, দ্যাটস দ্য ট্রাবল। কাকে যে সত্যি করে চেনে আর কাকে যে পূর্বজন্মে চিনত তা বলা মুশকিল। লক্ষ্য করলাম মুকুলের হাতে কি জানি একটা কাগজের টুকরো চকচক করছে। ফেলুদাও দেখেছিল সেটা। বলল, তোমার হাতের কাগজটা একবার দেখব। মুকুল কাগজটা দিল। একটা 2 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি চওড়া সোনালি রাংতা। এটা কোথায় পেলে মুকুল? ফেলুদা জিজ্ঞেস করল। এইখানে, বলে মুকুল ঘাসের দিকে আঙুল দেখালো। এটা আমি রাখতে পারি? ফেলুদা জিজ্ঞেস করল। না, ওটা আমি পেয়েছি। সে একই সুর, একই ঠান্ডা গলার স্বর। অগত্যা ফেলুদা কাগজটা ফেরত দিয়ে দিল। ডক্টর হাজরা বললেন, চলো মুকুল, ঘরে যাই। হাত মুখ ধুয়ে তারপর খেতে যাব আমরা। চলি মিস্টার মিত্তির, কাল ঠিক 7:30টায় আর্লি ব্রেকফাস্ট করে বেরোচ্ছি আমরা। খেতে যাবার আগেই ফেলুদা সুধীর বাবুকে পৌঁছানোর খবর আর মুকুলের খবর দিয়ে একটা পোস্টকার্ড লিখে দিয়েছিল। স্নান টান সেরে যখন ডাইনিং রুমে পৌঁছেছি, ততক্ষণে ডক্টর হাজরা আর মুকুল ঘরে চলে গেছেন। মন্দার বাবুকে দেখলাম উল্টো দিকের কোনায় সেই অবাঙালি ভদ্রলোকের সঙ্গে বসে পুডিং খাচ্ছেন। আমাদের স্যুপ আস্তে আস্তে তারা উঠে পড়লেন। দরজার দিকে যাবার পথে মন্দার বোস হাত তুলে গুড নাইট জানিয়ে গেলেন। 2 দিন ট্রেনে পথ চলে বেশ ক্লান্ত লাগছিল। ইচ্ছে ছিল খেয়ে এসেই ঘুমিয়ে পড়ব, কিন্তু ফেলুদার জন্য একটুক্ষণ জেগে থাকতে হলো। ফেলুদা তার নীল খাতা নিয়ে সিগারেট ধরিয়ে সোফায় বসেছে, আর আমি খাটে গিয়ে শুয়েছি। সঙ্গে অ্যান্টি মশা মলম ছিল বলে আর মশারি টাঙাতে দিইনি। ফেলুদা ডট পেনের পেছনটা টিপে নিপটা বার করে নিয়ে বলল,
কার কার সঙ্গে আলাপ হলো বল। বললাম, কবে থেকে শুরু করব? সুধীর ধরের আশা থেকে। তাহলে প্রথমে সুধীর বাবু, তারপর শিবরতন, তারপর নীলু, তারপর শিবরতন বাবুর চাকর। নাম কি? মনে নেই। মনোহর। তারপর? তারপর জটায়ু। আসল নাম কি? লালমোহন। পদবী? পদবী পদবী গাঙ্গুলি। গুড। ফেলুদা লিখে চলেছে, আমিও বলে চললাম। তারপর সেই লাল জামা পরা লোকটা, আলাপ হয়েছিল তার সঙ্গে? না, তা হয়নি। ঠিক আছে, নেক্সট। মন্দার বোস আর তার সঙ্গে যে লোকটা ছিল। আর মুকুল ধর, ডক্টর। ফেলুদা! আমার চিৎকারে ফেলুদার কথা থেমে গেল। আমার চোখ পড়েছে ফেলুদার বিছানার উপর। কি যেন একটা বিশ্রী জিনিস বালিশের তলা থেকে বেরোতে চেষ্টা করছে। আমি সেদিকে আঙুল দেখালাম। ফেলুদা তড়াক করে লাফিয়ে উঠে এসে বালিশটাকে সরিয়ে ফেলতেই একটা কাঁকড়া বিছে বেরিয়ে পড়ল। ফেলুদা বিছানার চাদরটা ধরে একটা ঝটকা টান দিয়ে বিছেটাকে মাটিতে ফেলে দিয়ে চটি দিয়ে 3টে প্রচন্ড চাপড় মেরে সেটাকে সাবার করল। তারপর একটা খবরের কাগজের টুকরো ছিঁড়ে নিয়ে থ্যাতলানো বিছেটাকে তার মধ্যে তুলে বাথরুমে গিয়ে পিছনের দরজাটা খুলে কাগজটাকে পুঁটুলি পাকিয়ে বাইরে ফেলে দিল। তারপর ফিরে এসে বলল, জমাদারের আসার দরজাটা খোলা ছিল, তাই এই বেটা ঢুকতে পেরেছে। নে, তুই এবার ঘুমিয়ে পড়, কাল ভোরে ওঠা আছে। আমার কিন্তু মোটেই অতটা নিশ্চিন্ত লাগছিল না। আমার মনে হচ্ছিল, না থাক, যদি আমার টেলিপ্যাথির জোর থাকে তাহলে হয়তো বিপদের কথা বেশি ভাবলে বিপদ এসে পড়বে। তার চেয়ে ঘুমানোর চেষ্টা করে দেখি। পরদিন সকালে উঠে দাঁত টাঁত মেজে যেই ঘর থেকে বেরিয়েছি, অমনি একটা চেনা গলায় শুনলাম, গুড মর্নিং। বুঝলাম জটায়ু হাজির। ফেলুদা আগে বারান্দায় বেরিয়ে বেতের চেয়ারে বসে চায়ের অপেক্ষা করছিল। লালমোহন বাবু চোখ গোল গোল করে বললেন, উফ, কি থ্রিলিং জায়গা মশাই, ফুল অফ পাওয়ারফুল সাসপিসাস ক্যারেক্টার্স। আপনি অক্ষত আছেন তো? ফেলুদা জিজ্ঞেস করল। কি বলছেন মশাই, এখানে এসে দারুণ ফিট লাগছে। আজ আমাদের লজের ম্যানেজারকে পাঞ্জায় চ্যালেঞ্জ করেছিল, ভদ্রলোক রাজি হলেন না। তারপর এগিয়ে এসে ফিসফিস করে বললেন, আমার কাছে একটি অস্ত্র আছে সুটকেসে। গুলতি? ফেলুদা জিজ্ঞেস করলো। নো স্যার, একটা নেপালি ভোজালি, খাস কাঠমান্ডুর জিনিস। কেউ অ্যাটাক করলে জয়মা বলে চালিয়ে দেব পেটের মধ্যে, তারপর যা থাকে কপালে। অনেক দিনের শখ একটা ওয়েপনের কালেকশন করব, বুঝেছেন? আমার আবার হাসি পেল, কিন্তু ক্রমেই সংযম অভ্যেস হয়ে আসছে, তাই সামলে গেলাম। লালমোহন বাবু ফেলুদার পাশের চেয়ারে বসে বললেন, আজকে প্ল্যান কি আমাদের? ফোর্ট দেখতে যাচ্ছেন না? ফেলুদা বলল, যাচ্ছি বটে, তবে এখানে নয়, বিকানির। হঠাৎ আগে ভাগে বিকানির? কি ব্যাপার? সঙ্গী পাওয়া গেছে, গাড়ি যাচ্ছে একটা। বারান্দার পশ্চিম দিক থেকে আরেকটা গুড মর্নিং শোনা গেল। গ্লোব ট্রটার আসছেন। ঘুম হলো ভালো? লালমোহন বাবু দেখলাম মন্দার বোসের মিলিটারি গোঁফ আর জাঁদরেল চেহারার দিকে বেশ প্রশংসার দৃষ্টিতে দেখছেন। ফেলুদা দুজনের আলাপ করিয়ে দিলেন। আরে বাস, গ্লোব ট্রটার! লালমোহন বাবুর চোখ ছানা বড়া। আপনাকে তো তাহলে কাল্টিভেট করতে হচ্ছে মশাই, অনেক লোমহর্ষক অভিজ্ঞতা আছে নিশ্চয়ই আপনার। কোন রকমটা চাই আপনার? মন্দার বোস হেসে বললেন, এক ক্যানিবেলের হাঁড়িতে সেদ্ধ হওয়াটাই বাদ ছিল, বাকি প্রায় সব রকমই হয়েছে। মুকুল যে কখন বারান্দায় এসে দাঁড়িয়েছে তা টেরই পায়নি। এখন দেখলাম সে চুপচাপ একধারে দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে রয়েছে। এবার ডক্টর হাজরাও তৈরি হয়ে বেরিয়ে এলেন। তার এক কাঁধে একটা ফ্লাস্ক, আরেকটায় একটা বাইনোকুলার, আর গলায় ঝুলছে একটা ক্যামেরা। বললেন, প্রায় 4.5 ঘন্টার পথ, আপনাদের ফ্লাস্ক থাকলে সঙ্গে নিয়ে নেবেন। পথে কি পাওয়া যাবে ঠিক নেই। আমি হোটেলে বলে দিয়েছি 4টে প্যাকড লাঞ্চ দিয়ে দেবে।
মন্দার বোস বললেন, কোথায় চললেন আপনারা সব? বিকানিরের কথা শুনে ভদ্রলোক মেতে উঠলেন। যাওয়াই যদি হয় তাহলে সব একসঙ্গে গেলেই হয়। দি আইডিয়া, বললেন জটায়ু। ডক্টর হাজরা একটু কাঁচুমাচু ভাব করে বললেন, সব শুদ্ধ তাহলে কজন যাচ্ছি আমরা? মন্দার বোস বললেন, এক গাড়িতে সবাই যাবার প্রশ্নই ওঠে না। আই উইল অ্যারেঞ্জ ফর অ্যানাদার ট্যাক্সি। আমার সঙ্গে মিস্টার মাহেশ্বরীও যাবেন বোধহয়। আপনি যাবেন কি? লালমোহন বাবুকে জিজ্ঞেস করলেন ডক্টর হাজরা। গেলে শেয়ারে যাব, কারোর স্কন্ধে চাপতে রাজি রয়ে। আপনারা চারজন একটাতে যান, আমি মিস্টার গ্লোবট্রটারের সঙ্গে আছি। বুঝলাম ভদ্রলোক মন্দারবাবুর কাছ থেকে গল্প শুনে ওর প্লটেড স্টক বাড়াতে চাচ্ছেন। অলরেডি উনি কম করে 25খানা অ্যাডভেঞ্চার উপন্যাস লিখেছেন। ভালোই হলো, এক গাড়িতে 5 জন হলে একটু বেশি ঠাসাঠাসি হতো। মন্দারবাবু ম্যানেজারকে বলে আরেকটা ট্যাক্সির বন্দোবস্ত করে ফেললেন। লালমোহন বাবু নিউ বোম্বে লজে তৈরি হতে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, আমাকে কাইন্ডলি পিক আপ করে নেবেন, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে রেডি হয়ে থাকছি। আগেই বলে রাখি, বিকানিরের কেল্লাও মুকুল একবার দেখে বাতিল করে দিয়েছিল, কিন্তু সেটাই আজকের দিনের আসল ঘটনা নয়। আসল ঘটনা ঘটল দেবীকুণ্ডে, আর সেটা থেকেই বুঝতে পারলাম যে আমরা সত্যি দুর্ধর্ষ দুশ্মনের পাল্লায় পড়েছি। বিকানির যাবার পথে বিশেষ কিছু ঘটেনি। কেবল মাইল 60 যাবার পর একটা বেদের দলকে দেখতে পেলাম রাস্তার ধারে সংসার পেতে বসেছে। মুকুল গাড়ি থামাতে বলে তাদের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এসে বলল যে তাদের চেনে। এরপরে ফেলুদার সঙ্গে ডক্টর হাজরার কিছু কথাবার্তা হয়েছিল মুকুলকে নিয়ে, সেটা এখানে বলে রাখি। এইসব কথা মুকুল ড্রাইভারের পাশে বসে শুনতে পেয়েছিল কিনা জানি না, কিন্তু পেলেও তার হাবভাবে সেটা কিছুই বোঝা যায়নি। ফেলুদা বলল, আচ্ছা ডক্টর হাজরা, মুকুল তার পূর্বজন্মের কি কি ঘটনা বা জিনিসের কথা বলে সেটা একবার বলবেন? হাজরা বললেন, যে জিনিসটার কথা বারবারই বলে সেটা হচ্ছে সোনার কেল্লা। সেই কেল্লার কাছে নাকি ওর বাড়ি ছিল, সেই বাড়ির মেঝের তলায় নাকি ধনরত্ন পোঁতা ছিল। যেরকম ভাবে বলে তাতে মনে হয় যে এই ধনরত্ন লুকিয়ে রাখার ব্যাপারটা ওর সামনেই ঘটেছিল। এছাড়া যুদ্ধের কথা বলে, বলে অনেক হাতি, অনেক ঘোড়া, সেপাই, কামান, ভীষণ শব্দ, ভীষণ চিৎকার। আর বলে উটের কথা, উটের পিঠে সে চড়েছে। আর ময়ূরে নাকি ওর হাতে ঠোকর মেরেছিল, রক্ত বার করে দিয়েছিল। আর বলে বালির কথা, বালি দেখলে কিরকম চঞ্চল হয়ে উঠছে সেটা লক্ষ্য করেননি? বিকানির পৌঁছলাম 11:15টায়। শহরে পৌঁছবার কিছু আগে থেকে রাস্তা ক্রমে চড়াই উঠেছে। এই চড়াইয়ের উপরে পাঁচিল দিয়ে ঘেরা শহর, আর শহরের মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো জিনিস হচ্ছে লালচে রঙের পাথরের তৈরি প্রকাণ্ড দুর্গ। আমাদের গাড়ি একেবারে সোজা দুর্গের দিকে নিয়ে যাওয়া হলো। লক্ষ্য করলাম যতই কাছে যাচ্ছি ততই যেন দুর্গটাকে আরো বড় বলে মনে হচ্ছে। বাবা ঠিকই বলেছিলেন, রাজপুতরা যে দারুণ শক্তিশালী জাত ছিল সেটা তাদের দুর্গের চেহারা দেখলেই বোঝা যায়। দুর্গের গেটের সামনে গিয়ে ট্যাক্সি থামার সঙ্গে সঙ্গে মুকুল বলে উঠল, এখানে কেন থামলে? ডক্টর হাজরা বললেন, কেল্লাটা কি চিনতে পারছো মুকুল? মুকুল গম্ভীর গলায় বলল, না, এটা বিচ্ছিরি কেল্লা, এটা সোনার কেল্লা না। আমরা সবাই গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলাম। মুকুলের কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে কোত্থেকে জানি একটা কর্কশ আওয়াজ শোনা গেল, আর তৎক্ষণাৎ মুকুল দৌড়ে এসে ডক্টর হাজরাকে দুহাতে জড়িয়ে ধরল। আওয়াজটা এলো কেল্লার উল্টো দিকের পার্কটা থেকে। ফেলুদা বলল, ময়ূরের ডাক, এরকম আগে হয়েছে কি? ডক্টর হাজরা মুকুলের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, কাল যোধপুরেই হয়েছিল। হি কান্ট স্ট্যান্ড পিকক্স।
মুকুল দেখলাম ফ্যাকাশে হয়ে গেছে। সে আবার সেই গম্ভীর অথচ মিষ্টি গলায় বলল, এখানে থাকবো না। ডক্টর হাজরা ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আমি বরং গাড়িটা নিয়ে এখানকার সার্কিট হাউসে গিয়ে অপেক্ষা করছি। আপনারা এত দূর এসেছেন, একটু ঘুরে টুরে দেখে নিন। আমি গিয়ে গাড়িটা ফেরত পাঠিয়ে দিচ্ছি। আপনাদের দেখা হলে সার্কিট হাউসে চলে আসবেন। তবে দুটোর বেশি দেরি করবেন না কিন্তু, তাহলে ওদিকে ফিরতে রাত হয়ে যাবে। ডক্টর হাজরার উদ্দেশ্য সফল হয়নি ঠিকই, কিন্তু আমার তাতে বিশেষ দুঃখ নেই। এই প্রথম একটা রাজপুত কেল্লার ভিতরটা দেখতে পাবো ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছিল। কেল্লার গেটের দিকে যখন এগোচ্ছি তখন ফেলুদা আচমকা থমকে দাঁড়িয়ে আমার কাঁধে একটা চাপ দিয়ে বলল, দেখলি? বললাম, কি জিনিস? সেই লোকটা। বুঝলাম ফেলুদা সেই লাল জামা পরা লোকটার কথা বলছে, কিন্তু ও যেদিকে তাকিয়ে রয়েছে সেদিকে কোনো লাল জামা দেখতে পেলাম না। অবশ্যই লোকজন অনেক রয়েছে, কারণ কেল্লার গেটের বাইরেটা একটা ছোটখাটো বাজার। বললাম, কোথায় লোকটা? ইডিয়েট, তুই বুঝি লাল জামা খুঁজছিস? তবে কোন লোকের কথা বলছো তুমি? তোর মতো বকচন্দর দুনিয়ায় নেই, তুই শুধু জামাই দেখেছিস আর কিছুই দেখিসনি। ইট ওয়াজ দ্য সেম ম্যান, চাদর দিয়ে নাক অব্দি ঢাকা, কেবল আজ পরেছিল নীল জামা। আমরা যখন বেদেদের দেখতে নেমেছিলাম সেই সময় একটা ট্যাক্সি যেতে দেখি বিকানিরের দিকে, তাতে দেখেছিলাম এই নীল জামা। কিন্তু এখানে কি করছে লোকটা? সেটা জানলে তো অর্ধেক বাজি মাত হয়ে যেত। লোকটা উধাও। মনে একটা উত্তেজনার ভাব নিয়ে কেল্লার বিশাল ফটক দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকে একটা বিরাট চাতাল, সেটার ডান দিকে বুকের ছাতি ফুলিয়ে কেল্লাটা দাঁড়িয়ে আছে। দেয়ালের খোপরে খোপরে পায়রার বাসা। বিকানির নাকি 1000 বছর আগে একটা সমৃদ্ধ শহর ছিল, যেটা বহুকাল হলো বালির তলায় তলিয়ে গেছে। ফেলুদা বলল যে কেল্লাটা 400 বছর আগে রাজা রায় সিং প্রথম তৈরি করতে শুরু করেন। ইনি নাকি আকবরের একজন বিখ্যাত সেনাপতি ছিলেন। আমার মনের ভিতরটা কিছুক্ষণ থেকে খচখচ করছে একটা কথা ভেবে। লালমোহন বাবুরা এখনো এলেন না কেন? তাদের কি তাহলে রওনা হতে দেরি হয়েছে, নাকি রাস্তায় খারাপ হয়ে গেছে গাড়ি? যাকে, ওদের কথা ভেবে আশ্চর্য ঐতিহাসিক জিনিস দেখার আনন্দ নষ্ট করব না। যে জিনিসটা সবচেয়ে অদ্ভুত লাগলো সেটা হলো কেল্লার অস্ত্রাগার। এখানে যে শুধু অস্ত্রই রয়েছে তা নয়, আশ্চর্য সুন্দর একটা রূপোর সিংহাসনও রয়েছে, যার নাম আলম আম্বালি। এটা নাকি মোগল বাদশাদের উপহার। এছাড়া রয়েছে যুদ্ধের বর্ম, শিরস্ত্রাণ, ঢাল, তলোয়ার, বল্লম, ছোরা, আরো কত কি। এক একটা তলোয়ার এত বিরাট আর এত তাগড়ায় যে দেখলে বিশ্বাসই হয় না সেগুলো মানুষে হাতে নিয়ে চালাতে পারে। এগুলো দেখে জটায়ের কথা যেই মনে পড়েছে, অমনি দেখি আমার টেলিপ্যাথির জোরে ভদ্রলোক হাজির। বিরাট কেল্লার বিরাট ঘরের বিরাট দরজার সামনে তাকে আরো ক্ষুদে আর আরো হাস্যকর মনে হচ্ছে। লালমোহন বাবু আমাদের দেখতে পেয়ে এক গাল হেসে চারিদিকে চেয়ে শুধু বললেন, রাজপুতরা কি জাইন্ট ছিল নাকি মশাই? এ জিনিস তো মানুষের হাতে ব্যবহার করার জিনিস নয়। যা ভেবেছিলাম তাই। 70 কিলোমিটারের মাথায় ওদের ট্যাক্সির একটা টায়ার পাংচার হয়। ফেলুদা বলল, আপনার সঙ্গের আর দুজন কোথায়? ওরা বাজারে কি সব কিনতে লেগেছে। আমি আর থাকতে না পেরে ঢুকে পড়লুম। আমরা ফুলমহল, গজমন্দির, শীষমহল আর গঙ্গানিবাস দেখে যখন চিনি বুর্জে পৌঁছেছি তখন মন্দার বোস আর মিস্টার মাহেশ্বরীর সঙ্গে দেখা হয়ে গেল। তাদের হাতে খবরের কাগজের মোড়ক দেখে বুঝলাম তারা কেনাকাটা করেছেন। মন্দার বোস বললেন, ইউরোপে মধ্যযুগের দুর্গটুর্গগুলোতে যে অস্ত্র দেখেছি আর এখানেও যা দেখলাম, তাতে একটা জিনিসই প্রমাণ করে, মানুষ জাতটা দিনে দিনে দুর্বল হয়ে আসছে। আর আমার বিশ্বাস সেই সঙ্গে তারা আয়তনেও ছোট হয়ে আসছে। এই আমার মতো বলছেন? লালমোহন বাবু
হেসে বললেন, হ্যাঁ, ঠিক আপনারই মতো। মন্দার বোস বললেন, আমার বিশ্বাস আপনার ডাইমেনশনের লোক ষোড়শ শতাব্দীর রাজস্থানে একটিও ছিল না। ও, বাই দ্য ওয়ে, মন্দার বাবু ফেলুদার দিকে ফিরলেন, আপনার জন্য এইটি এসে পড়েছিল সার্কিট হাউসে, রিসেপশন ডেস্কে। ভদ্রলোক পকেট থেকে একটা খাম বার করে ফেলুদাকে দিলেন। তাতে টিকিট নেই, বোঝাই যায় কোনো স্থানীয় লোক সেটা দিয়ে গেছে। ফেলুদা চিঠি খুলতে খুলতে বলল, আপনাকে কে দিল? আমরা যখন বেরোচ্ছি তখন বাগড়ি বলে যে ছোকরাটা রিসেপশনে বসে, সেই দিল। বললে কে কখন রেখে গেছে জানে না। ফেলুদা এক্সকিউজ মি বলে চিঠিটা পড়ে আবার খামে পুড়ে পকেটে রেখে দিল। তাতে কি লেখা আছে কিছুই বুঝতে পারলাম না, জিজ্ঞেসও করতে পারলাম না। আরো আধ ঘন্টা ঘোরার পর ফেলুদা ঘড়ি দেখে বলল, এবার সার্কিট হাউসে যেতে হয়। কেল্লাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই। কেল্লার বাইরে দুটো ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। ঠিক হলো যে এবার আমরা একসঙ্গেই ফিরব। যখন ট্যাক্সিতে উঠছি তখন ড্রাইভার বলল, ডক্টর হাজরারা নাকি সার্কিট হাউসে যাননি। বোঝো লড়কা থা, ও নাকি বলেছে সার্কিট হাউসে যাবে না। তবে কোথায় গেছে ওরা? ফেলুদা জিজ্ঞেস করত। তাতে ড্রাইভার বলল, ওরা গেছে দেবীকুণ্ডে। সেটা আবার কি জায়গা? ফেলুদা বলল, ওখানে নাকি রাজপুত যোদ্ধাদের স্মৃতিস্তম্ভ আছে। 5 মাইল পথ, যেতে লাগলো 10 মিনিট। জায়গাটা সত্যিই সুন্দর, আর তেমনই সুন্দর স্মৃতিস্তম্ভগুলো। পাথরের বেদির উপর পাথরের থাম, তার উপরে পাথরের ছাউনি, আর মাথা থেকে পা অব্দি সুন্দর কারুকার্য। এইরকম স্মৃতিস্তম্ভ চারদিকে ছড়ানো রয়েছে কমপক্ষে 50টা। সমস্ত জায়গাটা গাছপালায় ভর্তি। সেই সব গাছে টিয়ার দল জটলা করছে। এ গাছ থেকে ও গাছ ফুরুত ফুরুত করে উড়ে বেড়াচ্ছে আর ট্যাঁ ট্যাঁ করে ডাকছে। এত টিয়া একসঙ্গে আমি কখনো দেখিনি। কিন্তু ডক্টর হাজরা কোথায়? আর কোথায় বা মুকুল? লালমোহন বাবুর দিকে চেয়ে দেখি উনি উসখুস করছেন। বললেন, ভেরি সাসপিসাস অ্যান্ড মিস্টিরিয়াস। ডক্টর হাজরা! মন্দার বোস হঠাৎ একটা হাঁক দিয়ে উঠলেন। তার ভারী গলার চিৎকারে এক ঝাঁক টিয়া উড়ে পালালো, কিন্তু ডাকের কোনো সাড়া পাওয়া গেল না। আমরা কজন খুঁজতে আরম্ভ করে দিলাম। স্মৃতিস্তম্ভে স্মৃতিস্তম্ভে জায়গাটা প্রায় একটা গোলক ধাঁধার মতো হয়ে রয়েছে। তারই মধ্যে ঘুরতে ঘুরতে ফেলুদাকে দেখলাম ঘাস থেকে একটা দেশলাইয়ের বাক্স কুড়িয়ে নিয়ে পকেটে পুরল। শেষকালে কিন্তু লালমোহন বাবুই আবিষ্কার করলো ডক্টর হাজরাকে। তার চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি একটা আম গাছের ছায়ায় শ্যাওলা ধরা বেদির সামনে মুখ আর হাত পিছন দিকে বাঁধা অবস্থায় মাটিতে কুঁকড়ে পড়ে আছেন ডক্টর হাজরা। তার বুক দিয়ে একটা অদ্ভুত অসহায় গো গো শব্দ বেরোচ্ছে। ফেলুদা হুমড়ি খেয়ে ভদ্রলোকের উপর পড়ে তার হাতের বাঁধন আর মুখের গ্যাগ খুলে দিলে। দেখেই মনে হলো যেটা দিয়ে বাঁধা হয়েছে সেটা একটা পাগড়ি থেকে ছেঁড়া কাপড়। মন্দার বোস বললেন, ব্যাপার কি মশাই, এমন দশা হলো কি করে? সৌভাগ্যক্রমে ডক্টর হাজরা জখম হননি। তিনি মাটিতে ঘাসের উপরে বসে কিছুক্ষণ হাঁপালেন, তারপর বললেন, মুকুল বলল সার্কিট হাউসে যাবে না। অগত্যা গাড়ি করে ঘুরতে লাগলাম। এখানে এসে তার জায়গাটা ভালো লেগে গেল। বলল, এগুলো ছত্রি, এগুলো আমি জানি, আমি নেবে দেখব। নামলাম। ও এদিক ওদিক ঘুরছিল, আমি একটু গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম। এমন সময় পেছন থেকে আক্রমণ। হাত দিয়ে মুখটা চেপে মাটিতে উপুর করে ফেলে হাঁটুটা দিয়ে মাথাটা চেপে রেখে হাত দুটো পিছনে বেঁধে ফেললো। তারপর মুখে ব্যান্ডেজ। মুকুল কোথায়? ফেলুদা জিজ্ঞেস করলো, তার গলার স্বরে উৎকণ্ঠা। জানি না, একটা গাড়ির আওয়াজ পেয়েছিলাম বটে আমাকে বাঁধবার কিছুক্ষণ পরে। লোকটার চেহারা দেখেননি? ফেলুদা প্রশ্ন করল। ডক্টর হাজরা মাথা নাড়লেন।
তবে স্ট্রাগলের সময় তার পোশাকের একটা আন্দাজ পেয়েছিলাম। স্থানীয় লোকের পোশাক, প্যান্ট শার্ট নয়। দেয়ার হি ইজ! হঠাৎ চেঁচিয়ে উঠলেন মন্দার বোস। অবাক হয়ে দেখলাম একটা ছত্রির পাশ থেকে মুকুল আপন মনে ঘাস চিবোতে চিবোতে আমাদের দিকে এগিয়ে আসে। ডক্টর হাজরা একটা হাঁপ ছাড়ার শব্দ করে থ্যাংক গড বলে মুকুলের দিকে এগিয়ে গেল। কোথায় গিয়েছিলে মুকুল? কোনো উত্তর নেই। কোথায় ছিলে তুমি এতক্ষণ? ওইটার পিছনে। মুকুল আঙুল দিয়ে একটা ছত্রির দিকে দেখালো। ওরকম বাড়ি আমি দেখেছি। ফেলুদা বলল, যে লোকটা এসেছিল তাকে তুমি দেখেছিলে? কোন লোকটা? ডক্টর হাজরা বললেন, ওর দেখার কথা নয়, এখানে এসেই ও দৌড়ে এক্সপ্লোর করতে চলে গেছে। বিকানিরে এসে এরকম যে কিছু একটা ঘটতে পারে সেটাও ভাবিনি, তাই আমিও ওর জন্য চিন্তা করিনি। তা সত্ত্বেও ফেলুদা আবার প্রশ্ন করল, তুমি দেখোনি লোকটাকে যে ডক্টর হাজরার হাত মুখ বাঁধল? আমি সোনার কেল্লা দেখব। বুঝলাম মুকুলকে কোনো প্রশ্ন করা বৃথা। ফেলুদা হঠাৎ বলল, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। একদিক দিয়ে ভালোই যে মুকুল আপনার সঙ্গে বা আপনার কাছাকাছি ছিল না, থাকলে হয়তো তাকে নিয়েই উধাও হতো লোকটা। যদি সে লোক যোধপুর ফিরে গিয়ে থাকে তাহলে যথেষ্ট স্পিডে গাড়ি চালালে হয়তো এখনো তাকে ধরা যাবে। 2 মিনিটের মধ্যে আমরা গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম। লালমোহন বাবু এবার আমাদের সঙ্গে এলেন। বললেন, ও লোকগুলো বড্ড ড্রিঙ্ক করে, আমার আবার মদের গন্ধ সহ্য হয় না। পাঞ্জাবি ড্রাইভার হরমিত সিং 60 মাইল পর্যন্ত স্পিড তুলল গাড়িতে। এক জায়গায় রাস্তার মাঝখানে একটা ঘুঘু বসেছিল, সেটা উড়ে পালাতে গিয়ে আমাদের গাড়ির উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে মরে গেল। আমি আর মুকুল সামনে বসেছিলাম। একবার পিছন ফিরে দেখলাম লালমোহন বাবু ফেলুদা আর ডক্টর হাজরার মাঝখানে কুকুরের চোখ বন্ধ করে বসে আছেন। তার মুখ ফ্যাকাশে হলেও ঠোঁটের কোণে একটা হাসি দেখে বুঝলাম তিনি অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছেন। হয়তো তার সামনের গল্পের প্লটও মাথায় এসে গেছে। শখানেক মাইল আসার পর বুঝতে পারলাম যে শয়তানের গাড়ি ধরতে পারার কোনো সম্ভাবনা নেই। সে গাড়িটাও যে নতুন নয়, আর তাতেও যে স্পিড ওঠে না, এ কথা ভাবলে চলবে কেন? যোধপুর যখন পৌঁছালাম তখন শহরের বাতি জ্বলে উঠেছে। ফেলুদা বলল, লালমোহন বাবু, আপনাকে নিউ বম্বে লজে নামিয়ে দেব তো? ভদ্রলোক মিহি গলায় বললেন, তা তো বটেই, আমার জিনিসপত্র তো সব সেখানেই রয়েছে, কিন্তু ভাবছিলাম খাওয়া দাওয়া করে যদি আপনাদের ওখানে মানে। বেশ তো, ফেলুদা আশ্বাসের সুরে বলল, জিজ্ঞেস করে দেখব সার্কিট হাউসে ঘর খালি আছে কিনা। আপনি বরং 9টা নাগাদ একটা টেলিফোন করে জেনে নেবেন। আমি ভাবছি আজকের ঘটনার কথা। শক্ত লোকের পাল্লায় পড়েছি আমরা, সে কথা বেশ বুঝতে পারছি। এ লোকে কি সেই লাল জামা পরা লোক যে আজ বিকানির গিয়েছিল নীল জামা পরে? জানি না, এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ফেলুদাও পারছে না। যদি পারত তাহলে ওর মুখের ভাবই অন্যরকম হয়ে যেত। একদিন ওর সঙ্গে থেকে আর ওর তদন্তের কায়দাটা দেখে আমি এটা খুব ভালো করেই জেনেছি। সার্কিট হাউসে পৌঁছে যে যার ঘরের দিকে গেলাম। 3 নম্বরে ঢোকার আগে ফেলুদা ডক্টর হাজরাকে বলল, কিছু মনে করবেন না, আমি এই কাপড়টা আমার সঙ্গে রাখছি। ডক্টর হাজরাকে যে কাপড়টা দিয়ে বাঁধা হয়েছিল সেটা ফেলুদার সঙ্গে নিয়ে নিয়েছিল। হাজরা বললেন, স্বচ্ছন্দে। তারপর ফেলুদার দিকে এগিয়ে এসে গলা নামিয়ে বললেন, বুঝতেই তো পারছেন প্রদোষবাবু, ব্যাপার গুরুতর। যেটা আশঙ্কা করা গিয়েছিল সেটাই হতে চলেছে। আমি কিন্তু এতটা গোলমাল হবে সেটা অনুমান করিনি। ফেলুদা বলল, আপনি ভাবছেন কেন, আমি তো রয়েছি। আপনি নির্ভয়ে নিজের কাজ চালিয়ে যান। আমার বিশ্বাস আপনি যদি আজ দেবীকুণ্ডে না গিয়ে সার্কিট হাউসে যেতেন তাহলে আপনাকে এতটা নাজেহাল হতো না। অবশ্যই মুকুলকে যে কিডন্যাপ করতে পারেনি লোকটা,
এটাই ভাগ্য। এবার থেকে আমাদের কাছাকাছি থাকবেন, তাহলে দুর্যোগের ভয়টা অনেক কমবে। ডক্টর হাজরার মুখ থেকে দুশ্চিন্তার ভাবটা গেল না। বললেন, আমি কিন্তু আমার নিজের জন্য ভাবছি না। বৈজ্ঞানিকদের গবেষণার ব্যাপারে অনেক রিস্ক নিতে হয়। ভাবছি আপনাদের দুজনের জন্য। আপনারা তো একেবারে বাইরের লোক। ফেলুদা একটু হেসে বলল, ধরে নিন আমিও একজন বৈজ্ঞানিক, আমিও গবেষণা করছি, আর সেই কারণে আমিও রিস্ক নিচ্ছি। মুকুল এতক্ষণ বারান্দার এ মাথা থেকে ও মাথা পায়চারি করছিল। ডক্টর হাজরা এবার তাকে ডেকে নিয়ে আমাদের গুড নাইট জানিয়ে অন্যমনস্কভাবে তার ঘরে চলে গেলেন। আমরাও আমাদের ঘরে ঢুকলাম। বেয়ারাকে ডেকে ঠান্ডা কোকোকলা আনতে বলে ফেলুদা সোফায় বসে পকেট থেকে সিগারেট আর লাইটার বার করে চিন্তিতভাবে সেগুলোকে টেবিলের উপর রাখলো। তারপর অন্য পকেট থেকে বের করলো একটা দেশলাই, যেটা দেবীকুণ্ডে কুড়িয়ে পেয়েছিল। টেক্কা মার্কা দেশলাই, বাক্স খালি। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই যে রেলে আসতে এতগুলো স্টেশনে এতগুলো পান সিগারেটওয়ালাকে দেখলি, তাদের কারোর কাছে টেক্কা দেশলাই ছিল কিনা লক্ষ্য করেছিলি? আমি সত্যি কথাটা বললাম, না ফেলুদা, লক্ষ্য করিনি। ফেলুদা বলল, পশ্চিম অঞ্চলের কোনো দোকানে টেক্কা দেশলাই থাকার কথা নয়। রাজস্থানের টেক্কা বিক্রি হয় না, এ দেশলাই রাজস্থানের বাইরে থেকে আনা। তার মানে এটা সেই লাল জামা পরা লোকটার নয়? তোর প্রশ্নটা খুবই কাঁচা হলো। প্রথমত, রাজস্থানী পোশাক পরলেই একটা লোক রাজস্থানী হয় না, ওটা যে কেউ পরতে পারে। আর দ্বিতীয়ত, ওই লোক ছাড়াও আরো অনেকেই আজ দেবীকুণ্ডে গিয়ে কুকীর্তিটা করার সুযোগ পেয়েছে। তা তো বটেই, কিন্তু তাদের তো কাউকে আমরা চিনি না, কাজেই ও নিয়ে ভেবে কি লাভ? এটাও খুব কাঁচা কথা হলো। মাথা খাটাতে শিখলি না এখনো তুই। লালমোহন, মন্দার বোস এবং মাহেশ্বরী, এরা কত দেরিতে কেল্লায় পৌঁছেছে সেটা ভেবে দেখ। আর তারপর ভেবে দেখ, বুঝেছি বুঝেছি, সত্যি তো, এটা তো আমার মাথায় আসেনি। ওদের আসতে প্রায় ৪৫ মিনিট দেরি হয়েছিল। লালমোহন বাবু বললেন গাড়ির টায়ার পাংচার হয়েছিল। যদি না হয়ে থাকে, যদি তিনি মিথ্যে কথা বলে থাকেন, কিংবা সেটা যদি সত্যি হয়ে থাকে আর লালমোহন বাবু যদি নির্দোষ হয়ে থাকেন, মন্দার বোস আর মাহেশ্বরী তো বাজার না করে দেবীকুণ্ডে গিয়ে থাকতে পারেন। ফেলুদা এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেট থেকে আরেকটা জিনিস বার করল। সেটা দেখেই হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। এটার কথা এতক্ষণ মনেই ছিল না। এটা সেই মন্দার বোসের দেওয়া চিঠিটা। ওটা কার চিঠি ফেলুদা? কাঁপা গলায় জিজ্ঞেস করলাম আমি। জানি না বলে ফেলুদা চিঠিটা আমার দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে দেখি সেটা ইংরেজিতে লেখা চিঠি, মাত্র একটা লাইন, বড় হাতের অক্ষরে ডট পেন দিয়ে লেখা, ইফ ইউ ভ্যালু ইউর লাইফ, গো ব্যাক টু ক্যালকাটা ইমিডিয়েটলি। অর্থাৎ, তোমার জীবনের প্রতি যদি তোমার মায়া থাকে, তাহলে এক্ষুনি কলকাতায় ফিরে যাও। আমার হাতে চিঠিটা কাঁপতে লাগলো। আমি চট করে সেটা টেবিলের উপর রেখে হাত দুটোকে কোলের উপর জড়ো করে নিজেকে স্টেডি করার চেষ্টা করলাম। কি করবে ফেলুদা? সিলিং এর ঘুরন্ত পাখাটার দিক থেকে দৃষ্টি না সরিয়ে ফেলুদা প্রায় আপন মনেই বলল, মাকড়সার জাল, জিওমেট্রি। এখন অন্ধকার, দেখা যাচ্ছে না। রোদ উঠলে জালে আলো পড়বে, চিকচিক করবে, তখন ধরা পড়বে জালের নকশা। এখন শুধু আলোর অপেক্ষা। আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প সোনার কেল্লার দ্বিতীয় পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে, তাহলে আরো বেশি করে গল্প শুনুন, বেশি বেশি করে বই পড়ুন। শিশুদের বই পড়তে, গল্প শুনতে আরো বেশি উৎসাহিত করুন। ধন্যবাদ, নমস্কার।